ভিত্তি করে প্রকারভেদ। আমরা খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। পোষকের উপর ভিত্তি করে ভাইরাসের প্রকারভেদ। নিচে লেখো নাম্বার 1 উদ্ভিদ ভাইরাস। তাহলে কি বোঝা গেল? যেহেতু আমরা এর আগে একটা বৈশিষ্ট্য ভাইরাসের পড়ে এসেছি যে ভাইরাসের পোষক হবে সুনির্দিষ্ট, অর্থাৎ যে ভাইরাস যে পোষকের মধ্যে বাস করবে ওইখানেই করবে, অন্য জীবের মধ্যে বাস করবে না। তো সেই ভিত্তিতে সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাইরাসের প্রকারভেদ করছি আমরা এখন। 1 নাম্বার হচ্ছে উদ্ভিদ ভাইরাস, তার মানে এরা হচ্ছে উদ্ভিদের মধ্যে বসবাস করে। আচ্ছা, ওই কথা আর বলার কিছু নাই যে উদ্ভিদের মধ্যে বসবাস করে, আমরা শুধু উদাহরণগুলো লিখলেই চলবে। এখন উদ্ভিদের মধ্যে বসবাস করে এরকমের অনেক ভাইরাস আছে, আমরা যতগুলো পারি এখানে উদাহরণ লেখার চেষ্টা করি। যেমন আছে তোমার টিএমভি, মানে কি? টোবাকো মোজাইক ভাইরাস। হ্যাঁ, এটা তো আমাদের সেই একদম সবার পরিচিত, সবার প্রথমে এই ভাইরাসটাই আবিষ্কৃত হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে এটা নিয়ে আবার আলাদাভাবে আমরা পড়বো। এটাকে সিএএমভি বলে, কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস। কলিফ্লাওয়ার মানে হচ্ছে ফুলকপি, ফুলকপির মোজাইক রোগ তৈরি করে। তারপর আবার আরো আছে টিওএমভি, এটা হচ্ছে টমেটো মোজাইক ভাইরাস। টমেটো গাছের পাতায় ছোপ ছোপ দাগ হয়, এটার কারণে টিও, ওটা ছোট হাতের হবে। সিওএমভি, সিএ, কলিফ্লাওয়ার বানানো হচ্ছে CAULI, সেই কারণে সিএএমভি, কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস। কলিফ্লাওয়ার মানে ফুলকপি, টোবাকো মোজাইক ভাইরাস। আচ্ছা, টিএমভি। তারপর টিওএমভি, এটা হচ্ছে টমেটো মোজাইক ভাইরাস। যেহেতু টি শুধু টি দিয়ে টোবাকো মিন করে, তাহলে টমেটো মিন করার জন্য টিওএমভি। আবার আছে পিআরএসভি, এটা নিয়ে আলাদাভাবে পড়বো আমরা। পাপায়া রিং স্পট ভাইরাস। হ্যাঁ, পাপায়া রিং স্পট ভাইরাস, এটা পেঁপে গাছের তোমার গোল গোল দাগ তৈরি করে, ইত্যাদি। এরকম তো আরো আছে, আমরা তো আর বেশি সব লিখে শেষ করতে পারবো না, আমরা কয়েকটা লিখলাম। এটা হচ্ছে উদ্ভিদ ভাইরাস, এরা উদ্ভিদের মধ্যে বাস করে। নাম্বার 2 আছে প্রাণী ভাইরাস। এগুলোর এক্সাম্পল যে যত বেশি কালেক্ট করে পড়তে পারবা, কারণ এগুলো অনেক সময় ভর্তি পরীক্ষায় আসতে পারে। তাহলে এটা হচ্ছে কি, এদের হোস্ট হচ্ছে প্রাণী, এরা বিভিন্ন প্রাণীর মধ্যে বসবাস করে। এখন সেখানেও আবার আছে প্রাণীর মধ্যে তো মানুষ, আমরা মানুষও প্রাণী, আবার গরু ছাগল এগুলোও প্রাণী, পাখি এরাও প্রাণী, এক এক প্রাণীতে এক এক রকম। তো আমরা অত ক্যাটাগরাইজ না করেও আমরা লিখতে পারি। যেমন মানুষের মধ্যে যেরকম আছে সেগুলো লেখো। মানুষে আছে তোমার অসংখ্য আছে। পোলিও ভাইরাস, জলাতঙ্ক ভাইরাস বা র্যাবিস বলে। জলাতঙ্ককে ইংরেজিতে বলা হয় র্যাবিস। তারপর হচ্ছে কি এইডস ভাইরাস, যেটাকে তুমি HIV বলতে পারো, হিউম্যান ইমিউনো ভাইরাস। তারপরে আছে তোমার আমাদের গুটি বসন্ত হয় যেটা, ভ্যারিওলা ভাইরাস। গুটি বসন্ত আগে লিখে নেই, গুটি বসন্ত, ছোট ছোট চিকেন পক্স বলা হয় যেটাকে, গুটি বসন্ত বা ভ্যারিওলা ভাইরাস। তারপর হচ্ছে আমাদের হেপাটাইটিস ভাইরাস, যেটা যকৃত অ্যাটাক করে। হেপাটাইটিস ভাইরাস। তারপর আছে নিপা ভাইরাস। নিপা ভাইরাস, এটার কারণে খুব খারাপ একটা জ্বর হয়। ওই যে বাদুড়ে খেজুরের রস খায় যখন, তখন এটা ছড়ায় অনেক সময়, নিপা ভাইরাস। তারপরে আছে তোমার ডেঙ্গু ভাইরাস। তারপরে আছে তোমার
চিকুনগুনিয়া ভাইরাস। চিকুনগুনিয়া এটা একটা রোগ, এটা হলে তোমার হাড়ের মধ্যে প্রচন্ড ব্যথা হয়। এটা আফ্রিকার একটা নাম আর কি, চিকুনগুনিয়া মানে হাড় ব্যথা, সেখান থেকে নামটা এসেছে চিকুনগুনিয়া ভাইরাস। তারপরে তুমি লিখতে পারো জিকা ভাইরাস। জিকা ভাইরাস এটাতে তোমার হচ্ছে মস্তিষ্ক ছোট হয়ে যায়, মাথার খুলি বড় হয়ে যাবে, কিন্তু খুলির ভেতরে যে ব্রেন আছে সেটা ছোট হয়ে যাবে। বুঝতে পারছো? আর নিপা ভাইরাসের তো নাম লিখেছি। আচ্ছা, এরপরে আছে তোমার করোনা ভাইরাস। করোনা ভাইরাস। আচ্ছা লেখো করোনা ভাইরাস, ওটার কথা তো সবার আগেই লেখা উচিত ছিল, করোনা ভাইরাস। আচ্ছা, তারপর আবার আছে অনেক একটা রোগ হয় তোমার, যেমন এই যে গুটি বসন্ত তো হচ্ছে ছোট ছোট হয়, চিকেন পক্স। একেবারে বড় ধরনের গ্রেটার পক্স বলে এক ধরনের আছে, শুধু বসন্ত বলে ওটাকে, একদম চামড়া খসে পচে যায়। এই রোগটাতে আগে অনেক মানুষ মারা গেছিল, সেটার একটা ভাইরাস আছে, এটার নাম হচ্ছে ভ্যারিসেলা। ভ্যারিসেলা ভাইরাস। তবে একটা কথা বলে মনে রাখবা, ভাইরাসের নাম যখন যদি ইংরেজিতে কখনো লেখো, এটা কিন্তু দ্বিপদ নামকরণ না। ভাইরাসকে তো জীব বলে সবসময় ট্রিট করা যায় না, সেই জন্য ব্যাকটেরিয়া থেকে দ্বিপদ নাম শুরু হবে। ভাইরাসের নাম কিন্তু ওরকম দ্বিপদ নামকরণ নয়। আবার আরেকটা রোগ আছে হাম, শুনেছো কিনা জানি না, গায়ে র্যাশ ওঠে আর কি, সেটাও কিন্তু ভাইরাসের জন্য হয়। ওই ভাইরাসটাকে বলা হয় রুবেওলা ভাইরাস। হাম শুনেছো কখনো, হামের কথা? হ্যাঁ স্যার, এই রোগের তো টিকা দেয়, হামরুবেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা টিকা দেয়, হ্যাঁ। তারপরে আছে তোমার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এগুলো সব মানুষের। জানার দরকার আছে কোন রোগটা ভাইরাসের জন্য হয়, কোনটা ব্যাকটেরিয়ার জন্য হয়। পরীক্ষার সময় হয়তো 4টা রোগের নাম দিবে, যার মধ্যে একটা ভাইরাস জনিত আর বাকি 3টা হয়তো ব্যাকটেরিয়া বা অন্য কোনো জীবাণু জনিত। এখন তুমি যদি কোনটা ভাইরাসের জন্য হয় না জানো, তাহলে কেমনে হবে? তখন তো এই এমসিকিউটা পারবা না। হারপিস ভাইরাস বলে এটাকে। হারপিসটা হয় কি, এটা একটা কি বলা যায়, এসটিডি বলে, এসটিডি মানে সেক্স ট্রান্সমিটেড ডিজিজ, যৌন রোগ আর কি, যৌন সম্পর্কের মাধ্যমে এটা ছড়ায়, এবং এটা তোমার গায়ে পায়ে বিভিন্ন জায়গায় ক্ষত হয়, ফোস্কা পড়ে। হারপিস খুব খারাপ একটা রোগ, এটা একবার যদি অ্যাটাক করে এটার কোনো ওষুধে ভালো হয় না। হারপিস একবার যদি শরীরে প্রবেশ করে, ওটা আর কোনো ওষুধে কোনো ক্রমেই ওটা নির্মূল করা যায় না, হারপিস ভাইরাস। তারপরে তোমার এই যে নিউমোনিয়া হয় না অনেক সময়, নিউমোনিয়া হচ্ছে তোমার ফুসফুসের ভেতরে পানি টানি জমে যায়, শ্বাস করতে কষ্ট হয়, ইত্যাদি ইত্যাদি, অনেক জ্বর হয়। নিউমোনিয়া নাম শুনেছো না রোগের নাম? নিউমোনিয়া, এটা পি দিয়ে লিখতে হয়, নিউমোনিয়া বানাতে ইংরেজিতে এরকম PNEUMONIA, নিউমোনিয়া। এটাও কিন্তু ভাইরাসের জন্য হয়। সেই ভাইরাসটাকে বলে হয় তোমার অ্যাডিনো ভাইরাস, ADENO, অ্যাডিনো ভাইরাস। ভাইরাসটার নাম হচ্ছে অ্যাডিনো ভাইরাস, যে ভাইরাসটার জন্য নিউমোনিয়া হয় তাকে বলে অ্যাডিনো ভাইরাস। তারপর আরেকটা আছে খুব খারাপ ভাইরাস, ইবোলা ভাইরাস। ইবোলা, এটা আফ্রিকাতে হয়, এটা হাতে পায়ে একদম ফোস্কা পড়ে, এটার ছবি আজকে দিছি, দেখো, ইবোলা ভাইরাস। তারপরে এই যে আমাদের অনেক সময় সর্দি টর্দি হয় ভাইরাসের জন্য, সেটাও কিন্তু ভাইরাসের জন্যই হয়। হ্যাঁ, সর্দি হয়, হাঁচি কাশি সর্দি, এই ভাইরাসটার নাম হচ্ছে তোমার রাইনো ভাইরাস। রাইনো গন্ডারের নাম থেকে আসছে আর কি, রাইনো ভাইরাস। আচ্ছা, এগুলো তো গেল হচ্ছে মানুষের, কিন্তু মানুষ ছাড়া অন্যান্য প্রাণীকেও ভাইরাসে অ্যাটাক করে, রোগ করে। যেমন তোমার গরু ছাগলের একটা রোগ আছে, খুরা রোগ বলে, খুরা পচে যায়, শুনেছো কিনা কখনো জানি না। ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বলে এটাকে, খুরা হয়, খুরা এবং মুখ, মুখ দুই জায়গায়, মুখ এবং খুরা দুই জায়গায়, খুর দুই জায়গায় অ্যাটাক করে।
এটাকে বলা হয় FMV, ভি মানে ভাইরাস, ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। তারপরে গরুর আবার আরেকটা রোগ হয়, ওটাও বসন্ত আর কি, ওটাকে বলে গো বসন্ত। গরুরও কিন্তু এই বসন্ত রোগটা হয়, গো বসন্ত বলে ওটাকে। সেই ভাইরাসটার নাম হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাস। তারপরে তোমরা জানো কিনা শুকরেরও একটা মুখ দিয়ে নাক দিয়ে লালা পড়ে এরকম রোগ আছে, ওটাকে বলে সোয়াইন ফ্লু। সোয়াইন মানে শুকর, সোয়াইন ফ্লু ভাইরাস। পাখিদেরও এরকম হয়, লালা পড়ে মুখ দিয়ে, সেটাকে বলে বার্ড ফ্লু ভাইরাস। ইত্যাদি অনেক লিখছি। এগুলো সব হচ্ছে প্রাণী ভাইরাস, প্রাণী দেহে বসবাস করে। লিখতে পারছো সবগুলো? লেখো আস্তে আস্তে জি লেখো। স্যার। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, একবার শোনো কি কি লিখলাম। প্রাণী ভাইরাসের উদাহরণ ম্যাক্সিমামই বলে ফেলেছি। পোলিও ভাইরাস, জলাতঙ্ক বা র্যাবিস ভাইরাস, এইডস ভাইরাস মানে এইচআইভি, গুটি বসন্ত ভাইরাস বা ভেরিওলা ভাইরাস, তারপর হচ্ছে হেপাটাইটিস ভাইরাস, তারপর হচ্ছে নিপা ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, চিকনগুনিয়া ভাইরাস, জিকা ভাইরাস, করোনা ভাইরাস, বসন্ত বা ভ্যারিসেলা ভাইরাস, হাম বা রুবেওলা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হারপিস ভাইরাস, নিউমোনিয়া বা অ্যাডিনো ভাইরাস, ইবোলা ভাইরাস, সর্দির রাইনো ভাইরাস, গরুর খুরা রোগ বা ফুট অ্যান্ড মাউথ ভাইরাস, গো বসন্ত বা ভ্যাকসিনিয়া ভাইরাস, সোয়াইন ফ্লু ভাইরাস শুকরের, বার্ড ফ্লু ভাইরাস পাখির ইত্যাদি। এরা হচ্ছে সব প্রাণী ভাইরাস। লিখছো কিনা বলো? স্যার একটা ছবি তুলে একটু দেবেন, আমার নেটটা খুবই খারাপ আজকে। তাই? আচ্ছা এখনই দিব না পরে দিলেও হবে? পরে দিলে হবে স্যার। আচ্ছা পরে দিব না, ঠিক আছে। তুমি রেকর্ডও শুনতে পারবা, ছবিও দিব অনেক। তুমি এই অবস্থায় স্ক্রিনশট দিয়েও রাখতে পারো, জানো সেটা? হ্যাঁ স্যার, তাও তো ঘোলাই। ঘোলা আসে? ও আচ্ছা বুঝছি, ঠিক আছে তাহলে আমি দিয়ে দেবো না একটু পরেই। আচ্ছা এরপরে আমরা এখন মানে আমরা কিসের উপর ভিত্তি করে লিখতেছি ভাইরাসের প্রকারভেদটা? তার হোস্টের উপরে ভিত্তি করে, মানে কার মধ্যে সে বাস করে তার উপর ভিত্তি করে। তাহলে ক যদি লিখে থাকি উদ্ভিদ, এক যদি লিখে থাকি উদ্ভিদ, দুই যদি হয় প্রাণী, এখন হবে তিন। এটা হচ্ছে ছত্রাকের মধ্যে বাস করে, সরি ব্যাকটেরিয়ার মধ্যে বাস করে এরকমের ভাইরাস, নাম হচ্ছে ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ ভাইরাস। এরা ব্যাকটেরিয়ার মধ্যে বাস করে এবং ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। ফাজ মানে ঘাতক। এদের উদাহরণ লেখো T2, T3, T4, আর একটা হচ্ছে ল্যামডা, এটাকে বলে ল্যামডা ভাইরাস ইত্যাদি। এইগুলো হচ্ছে বিজ্ঞানী টর্ট আবিষ্কার করেছে, এই জন্য নামের সাথে টি আছে। T2, T3, T4, আর এটা হচ্ছে ল্যামডা ভাইরাস। এরা সবাই ব্যাকটেরিয়ার মধ্যে বাস করে, এই জন্য এদের নাম হচ্ছে ব্যাকটেরিওফাজ। বাস করে মানে কি, যার মধ্যে বাস করে তার ভিতরে রোগ তৈরি করে বা তাকে ধ্বংস করে, এর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এবার আসো নাম্বার 4। এরা হচ্ছে ছত্রাকের দেহে বাস করে। এরকম ভাইরাস আছে যারা ছত্রাকের দেহে বাস করে, তাদের নাম হচ্ছে মাইকোফাজ, MYCOPHAGE, মাইকোফাজ ভাইরাস। এরা ছত্রাক দেহে বাস করে। এটা হয়তো অনেক সময় মনে থাকবে না, তাহলে সেটা একটু ব্র্যাকেটে লিখে দেই। ছত্রাকের দেহে বাস করে। যেহেতু আমরা অনেকদিন পরে হয়তো মনে থাকবে না যে মাইক্রোফাজ দ্বারা কি মিন করে, তাই একটুখানি ব্র্যাকেটের মধ্যে লিখে রাখলাম যে এরা ছত্রাকের দেহে বাস করে। আচ্ছা এদের উদাহরণ লেখো PSV। এরকম নাম হলো কেন?
পি দ্বারা পেনিসিলিয়াম, আর এস দ্বারা হচ্ছে স্পিসিস, আর ভি দ্বারা হচ্ছে ভাইরাস। মানে কি, পেনিসিলিয়াম একটা ছত্রাক আছে, যে ছত্রাকটা দিয়ে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক তৈরি করে, সেই ছত্রাককে ওরা অ্যাটাক করে। এই জন্য নাম হচ্ছে পেনিসিলিয়াম স্পিসিস ভাইরাস, এই জন্য নাম হয়েছে পিএসভি। বুঝতে পারছো না পারোনি? পেনিসিলিয়াম কিন্তু ছত্রাক, তার নাম লিখতে গেলে বৈজ্ঞানিক নাম আন্ডারলাইন করতে হবে। আর এসপি মানে স্পিসিস, এসপি লিখে এরকম ফোঁটা দিলে এটাকে দ্বারা বোঝায় স্পিসিস মানে প্রজাতি। পেনিসিলিয়ামের অনেক প্রজাতি আছে, তো এসপি দ্বারা হচ্ছে যে কোনো প্রজাতি, আর ভাইরাস ভি মানে ভাইরাস। তাহলে পিএসভি এটা হচ্ছে এমন ভাইরাস যেটা ছত্রাকের মধ্যে বাস করে। এইটাই কিনা এমসিকিউ তে দিয়ে যায়, কোন ছত্রাক কোন ভাইরাস ছত্রাকের দেহে বাস করে। এখন পিএসভি অথবা পিকিউভি বিভিন্ন নাম বানায় বানায় দিবে, তখন তুমি না জানলে তো লিখতে পারবে না এমসিকিউটা। তখন মনে হবে ওরে বাবা এত বড় আনকমন এমসিকিউ কোত্থেকে দিল। আসলে কিন্তু তোমার বইয়েই আছে। বায়োলজি কঠিন না, এখানে বোঝার কিছু নাই তেমন, কিন্তু না কমন পড়লে কঠিন। কমন যদি প্রশ্ন না পড়ে তাহলে তো তুমি ওটা লিখতে পারবে না, আন্দাজে তো লেখার সুযোগ নেই কোনো। আচ্ছা, এবার আসো নাম্বার 5। এটার ছত্রাকটা হচ্ছে ভাইরাসটা হচ্ছে সায়ানোফাজ। সায়ানোফাজ। সায়ানোফাজ মানে কি জানো? এরা নীলাভ সবুজ শৈবালের দেহে বাস করে। এক ধরনের শৈবাল আছে যারা নীলাভ এবং সবুজ দুইটা রঙে, নীল এবং সবুজের মিশ্রণ। আমরা পড়বো, শৈবালের একটা চ্যাপ্টার আছে তোমাদের, সেখানে পড়বো। সেইখানে এই ভাইরাসটা পাওয়া যায়। তাহলে ওটা একটু তথ্য লিখে রাখি। নীলাভ সবুজ শৈবালের দেহে বাস করে। দেহে বাস করে, তার নাম হবে সায়ানোফাজ। এখন আমাদের উদাহরণ দিতে হবে। এই ভাইরাসের উদাহরণ হচ্ছে LPP1, আর একটা হচ্ছে LPP2। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এল দ্বারা কি মিন করে, পি দ্বারা কি মিন করে, বা পি দ্বারা কি মিন করে। সেই মিনিংটা আমি এখানে লিখে দিচ্ছি। এখানে 3টা নীলাভ সবুজ শৈবালের নাম আছে, তাদের নামের প্রথম অক্ষর আছে। যেমন এল দ্বারা মিন করা হয় লিংবিয়া, এটা একটা নীলাভ সবুজ শৈবালের নাম, বৈজ্ঞানিক নাম LYNGBYA, লিংবিয়া বা লিংবায়া। আন্ডারলাইন করতে হবে কারণ এটা বৈজ্ঞানিক নাম। এল দ্বারা মিন করে লিংবায়া। তারপরে পি দ্বারা মিন করে প্লেকটোনেমা, এটাও একটা নীলাভ সবুজ শৈবালের বৈজ্ঞানিক নাম, প্লেকটোনেমা। এগুলো আমরা চিনবো যখন আমরা শৈবাল চ্যাপ্টার আছে তোমাদের, ছত্রাক, শৈবাল, মস এরকম চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের মধ্যে আমরা এগুলো পড়বো। ছত্রাক শৈবালের চ্যাপ্টার আছে, মস ফার্নের আলাদা চ্যাপ্টার আছে, অনেক কিছুই আছে, পড়বো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে সব। তাহলে এল দ্বারা হচ্ছে লিংবায়া বা লিংবিয়া, বা পি দ্বারা হচ্ছে প্লেকটোনেমা, আর তারপরের পি দ্বারা কি হয়, এটা হচ্ছে ফর্মিডিয়াম। এটাও আরেকটা নীলাভ সবুজ শৈবালের বৈজ্ঞানিক নাম, PHORMIDIUM, ফর্মিডিয়াম। শৈবালে পাওয়া যায়, এরা সবাই নীলাভ সবুজ শৈবাল। তাহলে 3টা শৈবালের দেহেই পাওয়া যায় এরকমের ভাইরাস আছে। সেই ভাইরাসের নাম হচ্ছে LPP1 আবার LPP2। এদের আবার 2টা স্ট্রেইন আছে, 2টা গ্রুপ আছে। এই জন্য একজনকে LPP1 বলা হচ্ছে, আর একজনকে LPP2 বলা হচ্ছে। এল দ্বারা হচ্ছে লিংবিয়া, পি দ্বারা হচ্ছে প্লেকটোনেমা, আর পরের পি দ্বারা হচ্ছে ফর্মিডিয়াম, PHORMIDIUM, ফর্মিডিয়াম। এই 3টা হচ্ছে নীলাভ সবুজ শৈবালের নাম। তো যারা নীলাভ সবুজ শৈবালের দেহে বাস করে সেরকম ভাইরাসের নাম হচ্ছে সায়ানোফাজ। বুঝতে পেরেছো কি না পারোনি? কথা বলো, বুঝতে পারছো কিনা? বুঝছি স্যার। ঠিক আছে, আমরা কি করছি, আমরা পোষক দেহের উপর ভিত্তি করে ভাইরাসের প্রকারভেদ করছি। তার মধ্যে প্রথমে একটা লিখেছি
ক আকৃতির উপর ভিত্তি করে, দ্বিতীয় একটা লিখেছি পোষকের উপর ভিত্তি করে। পোষকের উপর ভিত্তি করে আমরা আর লিখবো না। এক লিখছি উদ্ভিদ ভাইরাস, দুই লিখছি প্রাণী ভাইরাস, তারপরে লিখছি ব্যাকটেরিওফাজ ভাইরাস, মাইক্রোফাজ এবং সায়ানোফাজ। পোষক দেহের উপর ভিত্তি করে প্রকারভেদ শেষ। এবার আমরা গ এর কাছে যাব। গ পোষক দেহের উপর ভিত্তি করে আর প্রকারভেদ করব না। এবার তাহলে কিসের উপর ভিত্তি করব? এবার লিখব নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে। ভাইরাসের প্রকারভেদ করতে যাচ্ছি নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে। নিউক্লিক অ্যাসিড আসলে কি? নিউক্লিক অ্যাসিড হচ্ছে আসলে ডিএনএ বা আরএনএ, এই হচ্ছে কথা। নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ বা আরএনএ, এই দুইটাকে বলা হয় নিউক্লিক অ্যাসিড। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। একটা মিনিট। কি অন্ধকার হয়ে গেল নাকি দেখা যায়? হ্যালো, দেখা যায় না অন্ধকার হয়ে গেল? নিচটা একটু ছাওয়া পড়ছে, উপরটা ঠিক আছে স্যার। উপরে নিচে লিখবো না, উপরে উপরে লিখবো। নিচে যখন ছায়া থাকবে আমি আস্তে আস্তে খাতা উপরে করে করে লিখবো। মানে জানালা আটকায় দিয়েছি তো, এই জন্য বাইরের আলোটা একটু কম আসবে আর কি। ঠিক আছে, অসুবিধা নাই। আমি যে জায়গায় আলো পড়তেছে ওইটা তো আমি দেখতে পাচ্ছি, ওইখানেই আমি লিখবো। অসুবিধা হবে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লিখতে থাকি। এখন নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে ভাইরাসগুলো কি কি, সেটা হচ্ছে এক, সেটা হচ্ছে এক নম্বরে লেখো, না এক এখানে ইয়ে করো, গাণিতিক এক দাও, 1 2 দাও, 1 লেখো। নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে ভাইরাসকে আমরা দুই ভাগে ভাগ করব। 1 হচ্ছে ডিএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস। এখন এইখানে একটু কথা লিখতে হবে। কি কথা লিখতে হবে? ডিএনএ ভাইরাস দ্বারা কি বোঝায় সেটা আমরা জানি, যে ভাইরাসের ভেতরে ডিএনএ থাকে, অর্থাৎ ওই ভাইরাসের বৈশিষ্ট্য ডিএনএ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবং একটা কথা মনে রাখতে হবে, যে ভাইরাসে ডিএনএ থাকে সাধারণত ওই ভাইরাসে আরএনএ থাকে না, আবার যে ভাইরাসে আরএনএ থাকে সাধারণত ওই ভাইরাসে ডিএনএ থাকে না। সেটা যেমন একটা বৈশিষ্ট্য, আর একটা বৈশিষ্ট্য আছে। সাধারণত উদ্ভিদ আক্রমণ করে যে সমস্ত ভাইরাস, মানে উদ্ভিদের দেহে বাস করে যে সমস্ত ভাইরাস, তাদের দেহে থাকে আরএনএ। আবার প্রাণী দেহ আক্রমণ করে যে সমস্ত ভাইরাস, তাদের দেহে থাকে ডিএনএ। সুতরাং এইখানে কিছু আবার কন্ডিশনও আছে। তো এই জন্য আমাদের এখানে আবার একটু ল্যাঙ্গুয়েজ দিতে হবে। তো ডিএনএ ভাইরাস লিখে হাইফেন দিয়ে লেখো, এ সকল ভাইরাসের বংশগতীয় বৈশিষ্ট্য ডিএনএ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই কথাটা লেখো। ডিএনএ ভাইরাস কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো, এ সকল ভাইরাসের বংশগতীয় বৈশিষ্ট্য, এ সকল ভাইরাসের বংশগতীয় বৈশিষ্ট্য ডিএনএ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই কথাটা লেখো। ঠিক আছে? এ সকল ভাইরাসের বংশগতীয় বৈশিষ্ট্য ডিএনএ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই কথাটা লেখো। লিখছো? জি স্যার, লিখছি। দাড়ি। সাধারণত যে সকল ভাইরাস প্রাণী দেহে বাস করে, সাধারণত যে সকল ভাইরাস প্রাণী দেহে বাস করে তারা ডিএনএ ভাইরাস হয়ে থাকে। সাধারণত যে সকল ভাইরাস প্রাণী দেহে বাস করে
তারা ডিএনএ ভাইরাস হয়ে থাকে। দাঁড়ি। লিখছ? জি স্যার। কিন্তু সাধারণত যে সমস্ত ভাইরাস প্রাণীদেহে বাস করে তারা ডিএনএ ভাইরাস হয়ে থাকে, কিন্তু সিএএমভি এর ফুল মিনিং কি? ফুলকপির মোজাইক ভাইরাস বা কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস। কিন্তু সিএএমভি বা ফুলকপির মোজাইক ভাইরাস এর ব্যতিক্রম। অর্থাৎ ইহা উদ্ভিদ ভাইরাস হওয়া সত্ত্বেও ডিএনএ বহন করে, কিন্তু ফুলকপির মোজাইক ভাইরাস এর ব্যতিক্রম। অর্থাৎ ইহা উদ্ভিদ ভাইরাস হওয়া সত্ত্বেও, ফুলকপি তো উদ্ভিদ, ডিএনএ বহন করে। লিখতে পারছো কিনা বলো? কথা বলো, লিখতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, স্যার দাঁড়াও। আরেকবার একটু বলেন। কিন্তু কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস বা ফুলকপির মোজাইক ভাইরাস এর ব্যতিক্রম। অর্থাৎ ইহা উদ্ভিদ ভাইরাস হওয়া সত্ত্বেও ডিএনএ বহন করে। আমরা তো প্রথম লাইনে বললাম যে যে সমস্ত ভাইরাস প্রাণীদেহে বাস করবে তারা কি বহন করবে? ডিএনএ। এবং যে সমস্ত ভাইরাস উদ্ভিদ দেহে বাস করে তাদের বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হবে আরএনএ দ্বারা। সেটা পরে লিখবো আমরা, কিন্তু একটু আগে তো আমি বলেছি যে ডিএনএ ভাইরাস কি, কারা? যে সকল ভাইরাসের বংশগতীয় বৈশিষ্ট্য ডিএনএ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাদের ডিএনএ ভাইরাস বলে। এটা তো লিখছি আমরা। তারপর বলেছি সাধারণত যে সকল ভাইরাস প্রাণীদেহে বাস করে তারা ডিএনএ ভাইরাস হয়ে থাকে, কিন্তু কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস এর ব্যতিক্রম। কারণ ইহা উদ্ভিদ ভাইরাস হওয়া সত্ত্বেও ডিএনএ বহন করে। দাঁড়ি। বোঝো নাই কথাটার মানে, নাকি বুঝছো? বুঝতে পারছি স্যার। দাঁড়ি। এখন তোমরা বলো, ডিএনএ কি এক সূত্রক নাকি দ্বিসূত্রক? ডিএনএ তো দ্বিসূত্রক। ডিএনএ এর মধ্যে এরকম দুইটা সুতা পেঁচানো থাকে, আমরা জানি না সবাই? দ্বৈত প্যাঁচ, দুইটা পলিনিউক্লিওটাইড সুতা এরকমের পেঁচানো থাকে নিজেদের মধ্যে আর একটা অক্ষ কেন্দ্র করে। এটা আমরা তো জানি সবাই, নাকি? ডিএনএ দ্বিসূত্রক হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভাইরাসের মধ্যে আবার এমন ডিএনএ আছে যেটা এক সূত্রক। তাহলে এটা একটা ব্যতিক্রম না? একটা মাত্র সুতা দিয়ে তৈরি। শর্করাটা ডিঅক্সিরাইবোজ। নাইট্রোজেনযুক্ত ক্ষার থাকবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। কিন্তু যদি সে আরএনএ হইতো তাহলে তো থাইমিন থাকতে পারতো না, ইউরাসিল থাকা লাগতো। কিন্তু তা না। শর্করাটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ, কারণ আমরা জানি ডিএনএ তে থাকে ডিঅক্সিরাইবোজ আর আরএনএ তে থাকে রাইবোজ। এমন একটা নিউক্লিক অ্যাসিড একটা সুতা দিয়ে তৈরি, কিন্তু শর্করাটা ডিঅক্সিরাইবোজ। আর নাইট্রোজেনযুক্ত ক্ষার অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন। তাহলে সে তো ডিএনএ, একসূত্রক ডিএনএ। এরকমও ভাইরাস আছে যাদের ডিএনএটা একসূত্রক, তাহলে সেটা একটা ব্যতিক্রম। এটা আমাদের এখন লিখতে হবে। লেখো, আমরা জানি না লিখলেও চলবে। আমরা জানি লিখলে আবার কেমন যেন একটু লাগে। আচ্ছা, তাহলে ওইভাবে না লিখে, আমরা জানি না লিখে লেখো, ডিএনএ দ্বিসূত্রক হবে এটাই স্বাভাবিক। কিন্তু আমরা জানি কথাটা না লিখে লেখো, ডিএনএ দ্বিসূত্রক হবে এটাই স্বাভাবিক, কিন্তু কতিপয় ভাইরাসে একসূত্রক ডিএনএ পাওয়া যায়। ডিএনএ দ্বিসূত্রক হবে এটাই স্বাভাবিক, কিন্তু কতিপয় ভাইরাসে একসূত্রক ডিএনএ পাওয়া যায়। যেমন
এটার উচ্চারণ কি হবে? ফাই না সাই? ফাই। ফাই X174। এটা একটা ভাইরাসের নাম, ফাই X174। তারপর হচ্ছে M13, এটাও একটা ভাইরাসের নাম। ফাই X174, M13। তারপর লেখো কোলিফাস ভাইরাস ইত্যাদি। স্যার কয় পৃষ্ঠা লেখাইছেন? কেন তুমি এত এখন এখন আসছো কেন? এত দেরি কেন? খেয়াল ছিল না যে আজকে 5টায়। ও আচ্ছা, অসুবিধা নাই, আমি রেকর্ডটা গ্রুপে দিয়ে দেবো নে। 5টায় শুরু করছি বুঝছো, 5:30টায় তো না আজকে। খেয়াল করো না, হতে পারে প্রথম দিন তো, রেকর্ড দিয়ে দেবো না গ্রুপে, কোনো সমস্যা হবে না ইত্যাদি। তাহলে আমরা লাইনটা কি লিখলাম? স্যার কতটুকু ফাঁকা রাখবো? ও এখন লিখবা যে কতটুকু ফাঁকা রাখবা? এই তোমরাই বলো, যারা লিখছো এতক্ষণ তারা বলো। আর 1.5 পৃষ্ঠা রাখলেই হবে। 1.5 পৃষ্ঠা? তুমি 2 পৃষ্ঠা রাখো, একটু বেশি রাখো। দুই পৃষ্ঠা রাখলে হবে আশা করি। আচ্ছা, একটু ফাঁকা থাকুক, তাতে অসুবিধা কি? তাহলে লাইনটা কি লিখছি? ডিএনএ দ্বিসূত্রক হবে, এটাই স্বাভাবিক, কিন্তু কতিপয় ভাইরাসে বা কিছু সংখ্যক ভাইরাসে এক সূত্রক ডিএনএ পাওয়া যায়, যেমন ফাই X174, M13, কোলিফাস ভাইরাস ইত্যাদি। এই কয়টা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এই যে ব্যতিক্রম যেটা, যে ভাইরাসে এক সূত্রক, এদের তো সূত্র একটা স্যার, তাইলে আমরা ডিএনএ বললাম কেন? ওরে বাবা, ডিএনএ কেন বললাম তো বলছি এইমাত্র, শর্করাটা ডিঅক্সিরাইবোজ, তাহলে বলবো না কেন? হ্যাঁ স্যার, বুঝছি স্যার। হ্যাঁ বলছি তো, একটু খেয়াল করো নাই। ঠিক আছে হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার লেখো নাম্বার 2, নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে ভাইরাসকে আমরা প্রকারভেদ করতে যাচ্ছি। প্রথম 1 করেছি ডিএনএ ভাইরাস, এবার 2 করো আরএনএ ভাইরাস। বুঝলাম না, ক্যামেরার পজিশনটা কি রকম হলো যে বারবার খালি অ্যাডজাস্ট করে, একবার ঝাপসা হয় আবার ক্লিয়ার হয়, এরকম কেন? আমি হাত দিলেই এখানে, এবার ঠিক আছে মনে হয়, অ্যাডজাস্ট করতে পারে না নাকি কে জানে। এবার লেখো আরএনএ ভাইরাস, হাইফেন দিয়ে লেখো, এই প্রকার ভাইরাসের বংশগতি ও বৈশিষ্ট্য আরএনএ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই প্রকার ভাইরাসের বংশগতি ও বৈশিষ্ট্য আরএনএ দ্বারা নিয়ন্ত্রিত হয়। লিখছো কিনা বলো? বলো লিখছো কিনা? জি স্যার লিখছি। আচ্ছা, এই প্রকার ভাইরাসের বংশগতি ও বৈশিষ্ট্য আরএনএ দ্বারা নিয়ন্ত্রিত হয়। দাঁড়ি সাথেই লেখো, সাধারণত যে সকল ভাইরাস উদ্ভিদ দেহে বাস করে তারা আরএনএ ভাইরাস হয়ে থাকে। সাধারণত যে সকল ভাইরাস উদ্ভিদ দেহে বাস করে তারা আরএনএ ভাইরাস হয়ে থাকে। দাঁড়ি, তবে এর ব্যতিক্রম রয়েছে।
সাধারণত যে সকল ভাইরাস উদ্ভিদ দেহে বাস করে তারা আরএনএ ভাইরাস হয়ে থাকে। তবে এর ব্যতিক্রম রয়েছে, যেমন পোলিও ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, মামস ভাইরাস, জলাতঙ্ক ভাইরাস বা র্যাবিস ভাইরাস যেটাকে বলে, এইডস ভাইরাস, এই রোগগুলো কি উদ্ভিদের হয় নাকি? কি বলো? না স্যার, না প্রাণী। স্যার। না স্যার। হ্যাঁ, আরো আছে পিত জ্বর, ইয়েলো ফিভার বলে। এই রোগগুলো তো হচ্ছে প্রাণীর হয় না, এগুলো তো মানুষের হয়। তাহলে এই ভাইরাসগুলোর তো ডিএনএ থাকার কথা, কারণ আমরা তো প্রথমে বলেছি যে সাধারণত উদ্ভিদ ভাইরাসের মধ্যে থাকবে আরএনএ আর প্রাণী ভাইরাসের মধ্যে থাকবে ডিএনএ, সেটা আগে বলে এসেছি। কিন্তু এরা উদ্ভিদ ভাইরাস নয়, এরা কিন্তু প্রাণী ভাইরাস, তারপরেও এদের বংশগতীয় বৈশিষ্ট্য আরএনএ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে আমরা লিখছি তবে এর ব্যতিক্রম রয়েছে, যেমন পোলিও ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, মামস ভাইরাস, জলাতঙ্ক ভাইরাস, এইডস ভাইরাস, পিত জ্বর ভাইরাস ইত্যাদি। প্রাণী ভাইরাস হওয়া সত্ত্বেও আরএনএ বহন করে। লিখতে পারবে না? ইত্যাদি প্রাণী ভাইরাস হওয়া সত্ত্বেও কি বহন করে? এরা তো সবাই প্রাণী ভাইরাস, তাহলে বহন করার কথা ছিল ডিএনএ, কিন্তু তারা কি বহন করে? তাহলে এগুলো ব্যতিক্রম, এটা কিন্তু দিতে পারে পরীক্ষায়। ইত্যাদি প্রাণী ভাইরাস হওয়া সত্ত্বেও আরএনএ বহন করে। লিখছো কিনা বলো? জি স্যার, লিখছি। আচ্ছা, দাঁড়ি সাথে লেখো, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস একই সাথে ডিএনএ এবং আরএনএ বহন করে। এটা একেবারে বেশি ব্যতিক্রম হয়ে গেল। সাধারণত একটা ভাইরাসে একটা আইটেম থাকবে, হয় আরএনএ নয় ডিএনএ, কিন্তু এ তো দেখা যাচ্ছে একেবারে ব্যতিক্রম, সে দুইটাই বহন করে একই সাথে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস একই সাথে ডিএনএ ও আরএনএ বহন করে। তাহলে এটা কি দেওয়া উচিত না? এটা একটা ইম্পর্টেন্ট তথ্য, পরীক্ষা দেওয়া উচিত না? দিতে পারে না বলো? দিতে পারে কিন্তু। কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস একই সাথে ডিএনএ ও আরএনএ বহন করে। লিখতে পারছো কিনা বলো? জি স্যার। আচ্ছা, আমাকে তোমরা বলো, আরএনএ একসূত্রক নাকি দ্বিসূত্রক? আরএনএ একসূত্রক। একসূত্রক। হ্যাঁ, আমরা সবাই জানি যে আরএনএ একসূত্রক আর ডিএনএ দ্বিসূত্রক। কিন্তু ভাইরাসের মধ্যে এমন আরএনএ আছে যেটা দ্বিসূত্রক। সে আবার কেমন? সমস্যা কি? দুইটা সুতা। ডিএনএ বা আরএনএ এর মেইন ডিফারেন্সটা কোথায় ডিপেন্ড করে? শর্করাটার উপরে। যদি শর্করাটা রাইবোজ শর্করা হয় তাহলেই তো তাকে আমরা আরএনএ বলতে বাধ্য। যদি এরকমের হয় দুইটা সুতা, এইখানকার নিউক্লিওটাইড গুলোর মধ্যে রাইবোজ শর্করা আছে আর নাইট্রোজেন যুক্ত ক্ষার হিসেবে অ্যাডিনিন আছে, গুয়ানিন আছে, সাইটোসিন আছে, কিন্তু থাইমিন থাকবে না,
আছে ইউরাসিল, তাহলেই তো মিটে গেল। এবং এদের মধ্যে যদি এরকমের বন্ড থাকে, অসুবিধা কি? কোনো সমস্যা নাই তো। অ্যাডেনিন আছে, আবার মনে করেন এখানে ইউরাসিল আছে, তাহলে অ্যাডেনিন আর ইউরাসিল মুখোমুখি থাকবে। অর্থাৎ অ্যাডেনিনের পরিবর্তে, অ্যাডেনিনের মুখোমুখি ডিএনএ যদি হতো তাহলে এখানে থাকতো থাইমিন, কিন্তু আরএনএর ক্ষেত্রে থাইমিন থাকে না, তার পরিবর্তে থাকে ইউরাসিল। তার মানে যদি থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে আর শর্করাটা যদি হয় রাইবোস, তাহলেই তো মিটে গেল, তাহলেই তো সেটা হয়ে যাবে আরএনএ। তাহলে এরকমের দুইটা আরএনএ সুতা যদি থাকে, অসুবিধা কি? তাহলে তো তাকে আমাদেরকে দ্বিসূত্রক আরএনএ বলতে হবে। এরকম আরএনএও কিন্তু ভাইরাসের ক্ষেত্রে আছে। ডিএনএ যেমন নরমালি দ্বিসূত্রক, কিন্তু এমনও ভাইরাস আমরা পেলাম যার একসূত্রক ডিএনএ আছে। আমরা কয়েকটা বললাম না একসূত্রক ডিএনএ বিশিষ্ট ভাইরাসের নাম, এই যে 5X174, M13, কোলিফাস ভাইরাস, এগুলোর একসূত্রক ডিএনএ। এই যে লিখে দিলাম একসূত্রক ডিএনএ। কিন্তু এছাড়া অন্য যে সমস্ত ডিএনএ ভাইরাস তাদের ডিএনএ দ্বিসূত্রক, কিন্তু এই কয়টা হচ্ছে ব্যতিক্রম। কি? এই 5X174, M13, কোলিফাস ভাইরাস, এদের ডিএনএ হচ্ছে একসূত্রক। ঠিক আছে। আর এখানে তো অনেক ভাইরাসের কথাই আমরা বললাম, যে কোনো উদ্ভিদ ভাইরাস সাধারণত হবে আরএনএ ভাইরাস, কিন্তু এর মধ্যে ব্যতিক্রম হচ্ছে কোলিফাস ভাইরাস। কোলিফাস ভাইরাস একটা উদ্ভিদ ভাইরাস, কিন্তু সে আরএনএ বহন করে না, ডিএনএ বহন করে, সেজন্য ডিএনএ ভাইরাসের মধ্যে তার নাম লিখে চলে আসছে। কিন্তু এই কোলিফাস ভাইরাস ছাড়া আর যত আরএনএ ভাইরাস আছে, টিএমবি বলো, তারপরে হচ্ছে কি বলা যায়, ওই যে অনেক উদ্ভিদ ভাইরাসের নামই তো আমরা বলে এসেছি। সমস্ত উদ্ভিদ ভাইরাসই কিন্তু এক্সেপ্ট কলিফ্লাওয়ার ভাইরাস, এক্সেপ্ট কলিফ্লাওয়ার ভাইরাস, সমস্ত উদ্ভিদ ভাইরাসে থাকে হচ্ছে আরএনএ। আর এই সমস্ত প্রাণী ভাইরাসেই থাকে ডিএনএ, কিন্তু এই কয়টা প্রাণী ভাইরাসের ডিএনএ না থেকে থাকে আরএনএ। এখন এর মধ্যে আবার কথা আছে, যেখানে আরএনএ থাকে থাকুক, নরমালি আরএনএ একসূত্রক হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এমনও কিছু ভাইরাস আছে যার আরএনএটা আবার দ্বিসূত্রক, আমরা সেটা এখন লিখতে যাচ্ছি। তাহলে লাইনটা লেখো এখন, আরএনএ একসূত্রক হবে এটাই স্বাভাবিক। লাইনটা হচ্ছে এরকম, আরএনএ একসূত্রক হবে এটাই স্বাভাবিক। আরএনএ একসূত্রক হবে এটাই স্বাভাবিক, কিন্তু এমন কিছু ভাইরাস আছে যাদের আরএনএ দ্বিসূত্রক। আরএনএ একসূত্রক হবে এটাই স্বাভাবিক, কিন্তু এমন কিছু ভাইরাস আছে যাদের আরএনএ দ্বিসূত্রক। যেমন লেখো রিও ভাইরাস, স্যার এখানে কি আন্ডারলাইন হবে? না না আন্ডারলাইন হবে না, না না আন্ডারলাইন হবে না, আন্ডারলাইন হবে না। রিও ভাইরাস কমা রাইস বুশি স্টান্ট ভাইরাস ইত্যাদি দেওয়া ভালো, কারণ এছাড়া আরো তো থাকতে পারে বা আবিষ্কৃত হতে পারে। এই দুইটা ভাইরাস আরএনএ বহন করে, আবার ব্যতিক্রম ধর্মী আরএনএ, মানে দ্বিসূত্রক আরএনএ। তাহলে এইখানে যে এক্সাম্পল গুলো আসছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, খুব সম্ভাবনা আছে। যেমন কোন ভাইরাস ডিএনএ আরএনএ দুইটাই বহন করে, তখন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কথা বলতে হবে। এখন আমি একটা প্রশ্ন করি, এই যে ধরো জলাতঙ্ক ভাইরাস, সে তো কি ডিএনএ বহন করে নাকি আরএনএ বহন করে বলো? আরএনএ। আরএনএটা কি দ্বিসূত্রক না একসূত্রক? স্যার একসূত্র। হ্যাঁ, এইটা যেন পেস না লাগে, একদম এই স্পেসিফিক দুইটার আরএনএ হচ্ছে দ্বিসূত্রক, আদারওয়াইজ যাদের আরএনএ আছে তাদের সবার আরএনএ হচ্ছে একসূত্রক, এটা যেন আমরা পেঁচিয়ে না ফেলি। আর এই কয়টা ভাইরাস প্রাণী ভাইরাস হওয়া সত্ত্বেও আরএনএ বহন করে, কিন্তু এই কয়টা ভাইরাস ছাড়া আরো কি প্রাণী ভাইরাস অনেক আছে না? জি স্যার।
জি এই স্যার, সমস্ত প্রাণী ভাইরাস কি বহন করে, আরএনএ না ডিএনএ? ডিএনএ স্যার। হ্যাঁ, ডিএনএ। এইটুকু অবশ্যই তোমরা মনে রাখতে বা বুঝতে পারবা, এটা যেন ভুল না হয় প্লিজ। এইখান থেকে নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে এইখান থেকে একটা না একটা এমসিকিউ মনে হয় তোমরা পাবা, কোনো না কোনো ভর্তি পরীক্ষায় অবশ্যই পাবা। এই জায়গাটা একটু ভালো করে পড়ে নিও। আমরা ভাইরাসের প্রকারভেদ করছি, বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে করতে করতে যাচ্ছি। প্রথমে করেছি আকৃতির উপর ভিত্তি করে, তারপরে করেছি পোষক দেহের উপর ভিত্তি করে, আর এইমাত্র করলাম নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে। এবার আরেকটা বৈশিষ্ট্য ভিত্তি করে আমরা ভাইরাসের প্রকারভেদ করব, এটা হবে ঘ। সেটা হচ্ছে বহিস্থ আবরণের উপর ভিত্তি করে। বহিস্থ আবরণের উপর ভিত্তি করে। শোনো, এখানে একটু বলে নেওয়া উচিত, আমরা তো আসলে ভাইরাস সম্পর্কে এখনো, ভাইরাসের একটা কমন স্ট্রাকচার আমরা পড়বো, এখনো পড়ি নাই। তুমি যে কোনো ভাইরাস যদি দেখো, তার আকৃতি যাই হোক না কেন, তার দেহের বাইরে এরকম একটা খোলস থাকে, প্রোটিন দিয়ে তৈরি। সেই খোলসটাকে বলা হয় ক্যাপসিড। এটা থাকবেই সব ভাইরাসের। আর ভেতরে থাকে এক টুকরা ডিএনএ বা আরএনএ। ব্যতিক্রম যেরকম ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে দুইটাই থাকে, সেটা বাদ দাও, নরমাল চিন্তা করো। এক টুকরা ডিএনএ থাকবে, সেটা একসূত্রক ডিএনএ বা দ্বিসূত্রক ডিএনএ, অথবা আরএনএ থাকবে, সেটা একসূত্রক বা দ্বিসূত্রক আরএনএ। মোর কথা হচ্ছে যে কোনো একটা নিউক্লিক অ্যাসিড থাকবে, আইদার ডিএনএ অর আরএনএ। এই হচ্ছে এদের ভাইরাস। আরএনএটা কি মুক্ত অবস্থায় থাকে, মানে হ্যাঁ, ক্রোমোজোমের মধ্যে থাকে না? আসছে। না না না, শুধু এক টুকরা সুতা আরএনএ, আর কিছু না। নিউক্লিওটাইড, কোনো ক্রোমোজোম টোমোজোম নাই, কিচ্ছু নাই। তাহলে এটা মনে করো ডিএনএ বা আরএনএ, যাই কিছু ভাবো, এক সুতা যদি হয় তাহলে আরএনএ। আর এই জায়গাটা ফাঁকা, এই ফাঁকা জায়গাটাকে বলে কোর। এই কিন্তু একটা ভাইরাসের দেহ, আর কিছু না। এই প্রোটিনের যে খোলস, তার কাজ হচ্ছে এই ডিএনএ বা আরএনএটাকে সুরক্ষা দেয়া। এটাকে সরায় নিয়ে গেলে এই আরএনএ টুকরা ছাড়া আর কিছুই থাকবে না, বা ডিএনএ টুকরা ছাড়া আর সাইটোপ্লাজমও না? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সেগুলো তো বৈশিষ্ট্যের মধ্যে বলছি। ভাইরাসের দেহের মধ্যে প্রোটিনের আবরণ আর নিউক্লিক অ্যাসিড ছাড়া কিচ্ছু থাকে না, কিচ্ছু না। সাইটোপ্লাজম, কোন কোষ অঙ্গাণু, ক্রোমোজোম, কিচ্ছু না, নাথিং এলস। শুধু ক্যাপসিড নামক একটা প্রোটিন আবরণ, আর ভেতরে খালি ডিএনএ বা আরএনএ। আর বাকি এই মাঝখানে জায়গাটা একদম ফাঁকা, নাম হচ্ছে কোর। তবে একটা কথা আছে, কিছু কিছু ভাইরাসে এই প্রোটিন যে আবরণটা ক্যাপসিড, তার বাইরে আবার একটা অতিরিক্ত আবরণ থাকে। সব ভাইরাসে না। মনে করো সেটাকে আমি এই লাল কালি দিয়ে একটা আবরণ দিলাম, সব ভাইরাসে কিন্তু না, কিছু কিছু ভাইরাসে। এবং এই অতিরিক্ত যে আবরণ, এই অতিরিক্ত আবরণটাকে বলা হয় এনভেলপ। এনভেলপ, ইএন ভিইএলওপি, এনভেলপ। এনভেলপ শব্দটার অর্থ হচ্ছে খাম। আগে যখন চিঠি লেখা হতো, খামের মধ্যে চিঠি লেখা হতো। তো এই এনভেলপ নামক একটা বহিস্থ আবরণ আর কি, ক্যাপসিডের বাইরেও কোনো কোনো ভাইরাসের থাকে, যেমন আমাদের এই করোনা ভাইরাসেরও আছে। তাহলে এইটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য, যে কার এনভেলপ আছে আর কার এনভেলপ নাই। এনভেলপটা তৈরি হয় কি দিয়ে? এনভেলপটা তৈরি হয় এক প্রকার ছোট ছোট লিপিড প্রোটিনের অণু দিয়ে, লিপিড আর প্রোটিনের অণু, লাইপোপ্রোটিন অণু দিয়ে তৈরি হয়। এনভেলপ তৈরি হয় এক প্রকার লাইপোপ্রোটিনের অণু দিয়ে, এরকম ছোট ছোট লাইপোপ্রোটিন অণু। এই যে লিখে দিচ্ছি এখানে, এনভেলপটা তৈরি হয় লাইপোপ্রোটিন অণু দিয়ে এনভেলপ তৈরি হয়। এবং সেই লাইপোপ্রোটিন অণুগুলোর আবার একটা মিষ্টি মধুর নাম আছে। লাইপোপ্রোটিন অণুগুলোর নাম হচ্ছে পেপলোমিয়ার। পেপলোমিয়ার। তো যাই হোক, সেটা পরের কথা। তো পেপলোমিয়ার নামক এক প্রকার লাইপোপ্রোটিন অণু দিয়ে তৈরি একটা আবরণ বা এনভেলপ
অনেক ভাইরাসের থাকে আবার অনেক ভাইরাসের থাকে না। এই বহিস্থ আবরণটা, এনভেলপটা থাকে কি থাকে না তার উপর ভিত্তি করে ভাইরাসের আবার প্রকারভেদ আছে। কিরকম? যে ভাইরাসের আবরণ থাকে না তাকে আমরা বলবো নেকেড ভাইরাস। লেখার দরকার নেই, এখনই লিখতে যাচ্ছি আমি, আগে বুঝাই নেই তারপর লিখতে যাচ্ছি। আর যে ভাইরাসের এই বহিস্থ আবরণটা থাকে তাকে আমরা বলবো এনভেলপড ভাইরাস। এনভেলপড ভাইরাস মানে যার এনভেলপ আছে তাকে আমরা বলবো এনভেলপড ভাইরাস, আর যার এনভেলপটা নাই তাকে আমরা বলবো নেকেড ভাইরাস। বুঝতে পারছো না পারো নাই? জি স্যার। কথা সোজা, উদাহরণ দিব না, আগে একটু লিখে নেই। লেখো, ভাইরাসের দেহে প্রোটিন দিয়ে তৈরি একটি আবরণ থাকে যাকে ক্যাপসিড বলে। এই কথাটা লেখো, ভাইরাসের দেহে প্রোটিন দিয়ে তৈরি একটি আবরণ থাকে যাকে ক্যাপসিড বলে। ভাইরাসের দেহে প্রোটিন দিয়ে তৈরি একটি আবরণ থাকে যাকে ক্যাপসিড বলে। দাড়ি। সাথে লেখো, কোন কোন ভাইরাসে, মাত্র আজান দিছে অসুবিধা নেই, আর 5 মিনিট পরে তোমাদের সময় শেষ হয়ে যাবে, নামাজ খুব সুন্দরভাবে পড়া যাবে, পড়া শেষ করে নামাজ পড়তে পারবো ইনশাল্লাহ আমরা। আর তোমাদের অফলাইনে নিতে চাই 15 তারিখ, মোটামুটি এটা ঠিক রাখতে চাই, আর চেঞ্জ করতে চাই না। আচ্ছা, সে বিষয় নিয়ে পরে কথা হবে। এখন লেখো, ভাইরাসের দেহে প্রোটিন দিয়ে তৈরি একটি আবরণ থাকে, কথা বলো না, যাকে ক্যাপসিড বলে। দাড়ি। কোন কোন ভাইরাসে এই ক্যাপসিড আবরণের বাইরেও এনভেলপ নামক একটি অতিরিক্ত আবরণ থাকে। কোন কোন ভাইরাসে এই ক্যাপসিড আবরণের বাইরেও এনভেলপ নামক একটি অতিরিক্ত আবরণ থাকে। দুইটা লাইন লিখছি। ভাইরাসের দেহে প্রোটিন দিয়ে তৈরি একটি আবরণ থাকে যাকে ক্যাপসিড বলে। দাড়ি। কোন কোন ভাইরাসে এই ক্যাপসিড আবরণের বাইরেও এনভেলপ নামক একটি অতিরিক্ত আবরণ থাকে। লিখছো কিনা বলো? জি স্যার। দাড়ি। সাথে লেখো, পেপলোমিয়ার শব্দটা লেখো, PEPLOMERE, পেপলোমিয়ার। পেপলোমিয়ার নামক এক প্রকার ক্ষুদ্র লাইপোপ্রোটিন অণু দিয়ে এই এনভেলপ তৈরি হয়। পেপলোমিয়ার নামক এক প্রকার অতি ক্ষুদ্র লাইপোপ্রোটিন অণু দিয়ে এই এনভেলপ তৈরি হয়। ENVELOP, এনভেলপ। পেপলোমিয়ার নামক এক প্রকার অতি ক্ষুদ্র লাইপোপ্রোটিন অণু দিয়ে এনভেলপ তৈরি হয়। পেপলোমিয়ার নামক এক প্রকার অতি ক্ষুদ্র লাইপোপ্রোটিন অণু দিয়ে এই এনভেলপ তৈরি হয়। লিখছো কিনা বলো? দাঁড়ি। সাথে লেখো, যে সকল ভাইরাসে এনভেলপ থাকে না, তাদেরকে নেকেড ভাইরাস বা নগ্ন ভাইরাস বলতে পারো বাংলায়। যে সকল ভাইরাসে এনভেলপ থাকে না তাদেরকে নেকেড ভাইরাস এবং যে সকল ভাইরাসে এনভেলপ থাকে না তাদেরকে নেকেড ভাইরাস, এবং যে সকল ভাইরাসে এনভেলপ থাকে তাদেরকে
এনভেলপড ভাইরাস বা লাইপো ভাইরাস বলে। এনভেলপড ভাইরাসের আরেকটা নাম আছে লাইপো ভাইরাস। যেহেতু লাইপো প্রোটিন আবরণ থাকে তো এই জন্য লাইপো ভাইরাসও বলা হয়। যে সকল ভাইরাসে এনভেলপ থাকে না তাদেরকে নেকেড ভাইরাস, এবং যাদের এনভেলপ থাকে তাদেরকে এনভেলপড ভাইরাস বা লাইপো ভাইরাস বলে। তাদেরকে এনভেলপড বা লাইপো ভাইরাস বলে, তাদেরকে এনভেলপড ভাইরাস বা লাইপো ভাইরাস বলে। লিখতে পারছো কিনা বলো? জি স্যার। দাঁড়ি। এবার সাথে লেখো করোনা ভাইরাস, HIV, হারপিস ভাইরাস, হারপিস ভাইরাস, হারপিস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই কটা খুব ইম্পর্টেন্টলি মনে রাখো। করোনা ভাইরাস, HIV, হারপিস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হেপাটাইটিস ভাইরাস, লিখছা? জি স্যার। ইত্যাদি ভাইরাস, ইত্যাদি অল্প কিছু সংখ্যক ভাইরাস লেখো। ইত্যাদি অল্প কিছু সংখ্যক ভাইরাস এনভেলপড জাতীয়। ইত্যাদি অল্প কিছু সংখ্যক ভাইরাস এনভেলপড জাতীয় এবং বাকিরা নগ্ন। যে কটার নাম বললাম সে কটার নাম লিখে লেখো। ইত্যাদি অল্প কিছু ভাইরাস এনভেলপড জাতীয় এবং বাকিরা নগ্ন ভাইরাস। ইত্যাদি অল্প কিছু সংখ্যক ভাইরাস এনভেলপড জাতীয় এবং বাকিরা নগ্ন ভাইরাস। লিখছো কিনা বলো? জি স্যার লিখছি। আজকে এইটুকুই। স্যার রেকর্ড আমি একটু পরে দিয়ে দেবো। হ্যাঁ বলো। স্যার ইনফ্লুয়েন্স ভাইরাসের পরে কি বলছিলেন? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইত্যাদি অল্প কিছু সংখ্যক ভাইরাস এনভেলপড জাতীয় এবং বাকিরা নগ্ন ভাইরাস। তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আজকে এইটুকুই থাকুক। আমি একটু পরে 10 মিনিট পরে নামাজের পরে রেকর্ড গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।